এর মধ্যে যে প্রথম অধ্যায় সেটা হচ্ছে কোষ ও এর গঠন। এই কোষ ও এর গঠনের আজকে হচ্ছে প্রথম লেকচার, ঠিক আছে। সো আজকে এই প্রথম লেকচারে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম হচ্ছে কোষের আবিষ্কার ও নামকরণ নিয়ে। কোষ কিভাবে আসলে প্রথম মানুষ কোষ কিভাবে আবিষ্কার করলো এবং এটার নামকরণ কিভাবে হলো, ঠিক আছে। এখন কোষের আবিষ্কার নিয়ে যদি আমি কথা বলতে চাই, প্রথম যার নাম আসে ওনার নাম হচ্ছে রবার্ট হুক। ওনার নাম হচ্ছে কে? রবার্ট হুক। তাহলে কোষের আবিষ্কার বা নামকরণ নিয়ে কথা বলতে গেলে কার নাম আসে? উনি হচ্ছেন রবার্ট হুক, ঠিক আছে। তো রবার্ট হুক কি করেছে দেখো, উদ্ভিদের যে বাকল, গাছের কি বাকল, গাছের বাকল বা কর্ক থেকে উনি কিভাবে আসলে কোষ আবিষ্কার করছে সেটা আমি একটু বলার চেষ্টা করব। গাছের বাকল বা যেটাকে কর্কও বলে, এই গাছের বাকল বা কর্ক, এই গাছের বাকল বা কর্ক থেকে এক প্রকার ছিপি তৈরি করা হয়, বোতলের এক প্রকার কি তৈরি করা হয়? ছিপি, ঠিক আছে। বিশেষ করে তখন আগে তোমার প্লাস্টিকের ছিপিগুলা ব্যবহার না করে কাঠের তৈরি ছিপি কি করা হতো? বোতলের মধ্যে ব্যবহার করা হতো। তো উনি দেখতে পেলেন কি এ ধরনের ছিপিগুলাকে যদি পানিতে দেওয়া হয় তাহলে এগুলা বেশে থাকে, ঠিক আছে। এখন বেশে থাকে কেন সেটা উনি দেখার জন্য এই ছিপিগুলার কিছু অংশ কেটে নিছে, ঠিক আছে। কিছু অংশ কি নিছে? একটা ছোট অংশ কেটে নিছে, ঠিক আছে। ছোট অংশ কেটে নিছে, অর্থাৎ কেটে নেওয়াকে আমরা বলবো কি করছে? উনি সেকশন করছে। কি করছে? উনি সেকশন করছে, ঠিক আছে। তাহলে বোতলের ছিপির ছোট একটা অংশ সেকশন করছে এবং করে উনি কি করছেন? এই জিনিসটাকে মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করলেন, ঠিক আছে। এটাকে উনি কি করছেন? মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করলেন। এখন মাইক্রোস্কোপে উনি পর্যবেক্ষণ করার পর উনি অনেকগুলা ছোট ছোট এরকম প্রকোষ্ঠ লক্ষ্য করেছেন। অনেকগুলা ছোট ছোট এরকম কি লক্ষ্য করেছেন? প্রকোষ্ঠ বা ঘরের মতো উনি লক্ষ্য করেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ছোট ছোট প্রকোষ্ঠগুলা, এগুলো আসলে কি? এগুলো দেখো, উনি এটা যেহেতু গাছের বাকল থেকে তৈরি হয়েছে, উনি যে ছোট ছোট প্রকোষ্ঠগুলা লক্ষ্য করেছেন এগুলা কিন্তু ছিল মৃত কোষ। এগুলা কি কোষ ছিল? মৃত কোষ। কারণ তোমরা জানো গাছের বাকলটা হচ্ছে মৃত কোষ দিয়ে তৈরি। এগুলা মূলত ছিল কি কোষ? মৃত কোষ, ঠিক আছে। এখন মৃত কোষ কেন এরকম দেখাচ্ছে? দেখো, তোমরা জানো একটা কোষের বাইরে থাকে, উদ্ভিদ কোষের বাইরে কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরের ভিতরে প্লাজমা মেমব্রেন থেকে শুরু করে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, অন্যান্য কন্টেন্ট এখানে থাকে। কিন্তু যখন একটা উদ্ভিদ কোষ মারা যায় তখন ভিতরের কন্টেন্টটা কিন্তু পুরোটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আর শুধুমাত্র কি থাকে? শুধুমাত্র কোষ প্রাচীরটা থাকে এবং ভিতরের অংশটা খালি থাকে, ঠিক আছে। সেজন্য মৃত কোষগুলা যখন উনি পর্যবেক্ষণ করছেন এখানে, এই জন্য উনি এখানে ছোট ছোট কিছু ঘর লক্ষ্য করছেন, ঠিক আছে। তাহলে উনি মৃত কোষগুলা লক্ষ্য করছেন, এগুলা উনি লক্ষ্য করছেন হচ্ছে মৃত কোষ। মৃত কোষগুলো ওনার কাছে দেখতে কিসের মতো মনে হয়েছে? ক্ষুদ্র প্রকোষ্ঠ, ক্ষুদ্র প্রকোষ্ঠের মতো মনে হয়েছে, ক্ষুদ্র প্রকোষ্ঠ, ঠিক আছে। তাইলে ওনার কাছে মৃত কোষগুলো কিসের মতো মনে হয়েছে? ক্ষুদ্র প্রকোষ্ঠের মতো ওনার কাছে মনে হয়েছে, ঠিক আছে। এখন এই ক্ষুদ্র প্রকোষ্ঠের ল্যাটিন একটা নাম আছে। ক্ষুদ্র প্রকোষ্ঠকে ল্যাটিন ভাষায় বলা হয় সেলুলা, সেলুলা। আর এই সেলুলা থেকে, শব্দ থেকেই উৎপত্তি হয়েছে সেল বা কোষ এই নামের, ঠিক আছে। তাহলে দেখো, রবার্ট হুক যেই উদ্ভিদের যে মৃতকোষগুলা পর্যবেক্ষণ করছে, ওনার কাছে এই মৃতকোষগুলা ক্ষুদ্র প্রকোষ্ঠ, ছোট ছোট ঘরের মতো লাগছে। আর ক্ষুদ্র প্রকোষ্ঠকে ল্যাটিন ভাষায় বলা হয় সেলুলা। আর এই সেলুলা শব্দ থেকে সেল শব্দ বা কোষ শব্দের আসছে, ঠিক আছে। এখন তাহলে আমরা কি বলতে পারি রবার্ট হুকের ব্যাপারে? যে উনি এই ভিউটা কোথায় পাইছে একটু আমরা এটা মনে রাখবো। উনি এই ভিউটা দেখছে হচ্ছে মাইক্রোস্কোপে, ঠিক আছে, মাইক্রোস্কোপে। আচ্ছা, এখন দেখো, ওনাকে যেহেতু উনি প্রথম, যদিও মৃত কোষ পর্যবেক্ষণ করছে, তবুও যেহেতু উনি কোষ প্রথম দেখতে পেয়েছেন, সেজন্য ওনাকে আমরা বলবো হচ্ছে কোষের আবিষ্কারক, ঠিক আছে। উনি হচ্ছেন কি? কোষের আবিষ্কারক, ঠিক আছে। উনি হচ্ছেন কোষের আবিষ্কারক। কোন ধরনের কোষ উনি মূলত প্রত্যক্ষ করছে এটা আমরা মনে রাখতে পারি, উনি মৃত কোষ পর্যবেক্ষণ করেছে। আচ্ছা, উনি মৃত কোষ পর্যবেক্ষণ করেছে। দেখো, এরপর হচ্ছে আসলে দেখো, উনি যে কোষগুলা পর্যবেক্ষণ করেছে, উনি এখানে যেগুলা লক্ষ্য করছেন সেগুলো হচ্ছে মূলত কোষ প্রাচীর। মৃত কোষের উনি কোষ প্রাচীরটা দেখছেন, ভিতরের কন্টেন্টটা কিন্তু উনি, ভিতরের অংশটা কিন্তু মৃত কোষ হওয়ার কারণে এখানে ছিল না। তাহলে আমরা ওনাকে বলতে পারি, যেহেতু উনি কোষের মূলত কোষ প্রাচীর অংশটা প্রত্যক্ষ করেছেন, আমরা ওনাকে কোষ প্রাচীরেরও আবিষ্কারক বলতে পারি। উনি কোষ প্রাচীরেরও কি আবিষ্কারক আমি বলতে পারি, ঠিক আছে। এখন দেখো যে তোমার
রবার্ট হুক উনি ওনার মাইক্রোস্কোপ দিয়ে শুধুমাত্র যে উদ্ভিদের যে বাকল পর্যবেক্ষণ করেছে এরকম না, উনি আরও অনেক অনেক বস্তু পর্যবেক্ষণ করেছেন। এখন পর্যবেক্ষণ করে যে সমস্ত উনি পর্যবেক্ষণ করার পর যে ছবিগুলো উনি পেয়েছে বা দেখেছেন এগুলা উনি ব্যাখ্যা করেছেন এবং ব্যাখ্যা করে ছবিগুলা সহ একটা বই লিখেছেন। ওনার এই বইটার নাম একটু মনে রাখতে হবে, অনেক সময় আসে রবার্ট হুক একটা বই লিখেছেন, ওনার বইটার নামে অবশ্যই মনে রাখতে হবে। এই বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। বইটার নাম হচ্ছে কি মাইক্রোগ্রাফিয়া। বইটার নাম হচ্ছে কি মাইক্রোগ্রাফিয়া। যেহেতু দেখো গ্রাফ মানে আমরা জানি ফটোগ্রাফি অর্থাৎ চিত্র, মাইক্রো মানে হচ্ছে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র, ঠিক আছে, মাইক্রোস্কোপিক চিত্র। যেহেতু উনি মাইক্রোস্কোপে দেখা চিত্রগুলা দিয়ে ব্যাখ্যা করে ওনার বইটা লিখেছেন, সেজন্য এই বইটার নাম ছিল মাইক্রোগ্রাফিয়া। তো আশা করি প্রথম কে কোষ আবিষ্কার করেছে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তাইলে প্রথম কোষের আবিষ্কারক বলবো আমরা কাকে? রবার্ট হুকের। রবার্ট হুক কিন্তু মৃত কোষ পর্যবেক্ষণ করেছিল এবং মৃত কোষের উনি কি দেখতে পেয়েছিলেন? কোষ প্রাচীরটা দেখতে পেয়েছে, ঠিক আছে, ভিতরের কিছু দেখতে পান নাই, সেজন্য আমরা ওনাকে কোষ প্রাচীরেরও আবিষ্কারক বলতে পারি। আর উনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে কি মাইক্রোগ্রাফিয়া। এখন চলো, যদি আমরা মৃত কোষ তো রবার্ট হুক পর্যবেক্ষণ করেছে, যদি আমরা জীবিত কোষের কথা বলি তাহলে নাম চলে আসে কার জানো? নাম চলে আসে এই বিজ্ঞানীর, ঠিক আছে। তোমরা অবশ্যই এখানে রবার্ট হুককে দেখতে পেয়েছো, উনি হচ্ছেন রবার্ট হুক, আর এই বিজ্ঞানী হচ্ছেন অ্যান্টনি ভন লিউয়েনহুক, ঠিক আছে। অ্যান্টনি ভন লিউয়েনহুক কিন্তু কি করেছেন? জীবিত কোষ পর্যবেক্ষণ করেছেন। তাহলে জীবিত কোষ পর্যবেক্ষণ কে করেছে? অ্যান্টনি ভন লিউয়েনহুক। পর্যবেক্ষণ কে করেছে? অ্যান্টনি ভন লিউয়েনহুক, এটা মনে রাখবা, অ্যান্টনি ভন আচ্ছা লিউয়েনহুক। তাহলে অ্যান্টনি ভন লিউয়েনহুক কিন্তু জীবিত কোষ কি করেছেন? পর্যবেক্ষণ করেছে, ঠিক আছে। এখন উনি কিভাবে জীবিত কোষ পর্যবেক্ষণ করেছে দেখো। উনি প্রথমে তোমার বিশেষ করে উনি একটা মাইক্রোস্কোপ, নিজের একটা মাইক্রোস্কোপ উনি আবিষ্কার করেছেন, তৈরি করেছে, যে মাইক্রোস্কোপের মধ্যে উনি বিভিন্ন বস্তুকে দেখার চেষ্টা করেছেন, পর্যবেক্ষণ করেছেন। তো প্রথমে উনি পড়ে থাকা বৃষ্টির পানিকে নিয়ে পর্যবেক্ষণ করেছেন। পড়ে থাকা কিসের পানি? বৃষ্টির পানিকে নিয়ে কি করেছেন? পর্যবেক্ষণ করেছেন। এখন এই বৃষ্টির পানি পর্যবেক্ষণ করার পর উনি এই বৃষ্টির পানিগুলোর ভিতরে কতগুলা ছোট 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 জীব লক্ষ্য করেছেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী লক্ষ্য করেছে। তো উনি এইগুলার নাম দিয়েছে হচ্ছে অ্যানিমেলকিউল। এখন এর অর্থ হচ্ছে তোমার ক্ষুদ্র প্রাণী। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তোমার ক্ষুদ্র প্রাণী, ঠিক আছে। এখন এই ক্ষুদ্র প্রাণীগুলা উনি আসলে কি কি ক্ষুদ্র প্রাণী এখানে লক্ষ্য করেছে দেখো। উনি মূলত লক্ষ্য করেছে এখানে কিছু এককোষী জীব এবং উনি এককোষী জীব অর্থাৎ কিছু ব্যাকটেরিয়া উনি এখানে দেখতে পেয়েছেন, ব্যাকটেরিয়া। আচ্ছা, তাহলে বুঝতে পারছো যে অ্যান্টনি ভন যদি বলা হয় জীবিত কোষ পর্যবেক্ষণ কে করেন, আমরা এখানে লিখবো হচ্ছে জীবিত কোষ পর্যবেক্ষণ করেন হচ্ছে কে? জীবিত কোষ পর্যবেক্ষণ করেন হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। উনি দেখো কিভাবে জীবিত কোষ পর্যবেক্ষণ করেন দেখো। পড়ে থাকা বৃষ্টির পানিতে উনি কিছু ছোট ছোট ক্ষুদ্র প্রাণী লক্ষ্য করেছেন, এগুলো মূলত এককোষী জীব ছিল যার মধ্যে ব্যাকটেরিয়াও ছিল, ঠিক আছে। সেজন্য অ্যান্টনি ভন লিউয়েনহুককে কিন্তু কি বলা হয় দেখো, উনি হচ্ছে জীবিত কোষ পর্যবেক্ষণ করেছেন এবং ওনাকে ব্যাকটেরিয়ার আবিষ্কারকও বলা হয়ে থাকে। তাহলে উনি কি? ওনাকে ব্যাকটেরিয়ার আবিষ্কারকও বলা হয় তাকে, ব্যাকটেরিয়ার আবিষ্কারক। তাহলে তোমাদেরকে যদি বলা হয় ব্যাকটেরিয়ার আবিষ্কারককে, তাহলে তোমরা কি বলবা? ব্যাকটেরিয়ার আবিষ্কারক হচ্ছে কে? অ্যান্টনি ভন লিউয়েনহুক, ঠিক আছে। দেখি তোমরা ক্লাসটা যারা করতেছে আমার কথা ঠিক বুঝতে পারতেছে কিনা, একটু আমাকে যদি একটু জানাও। আচ্ছা, তো তোমরা এতটুকু বুঝতে পারতেছো কিনা ঠিকঠাকভাবে আমাকে যদি একটু জানাও। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখলাম হচ্ছে কি দেখলাম, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি তোমার কারা প্রথমে দেখলাম হচ্ছে কোষের আবিষ্কারক, সেটা হচ্ছে কি অ্যান্টনি ভন লিউয়েনহুক, যেটা উনি রবার্ট হুক যিনি মৃতকোষ পর্যবেক্ষণ করেছেন এবং উনি সেল নামকরণটা করেছেন, মৃতকোষ পর্যবেক্ষণ করেছেন এবং সেল নামকরণ করেছেন, সেজন্য ওনাকে বলা হয় কোষের আবিষ্কারক। এবং সেল নামটাও কিন্তু উনি দিয়েছে, যেহেতু উনি মৃতকোষের কোষ প্রাচীর আবিষ্কার করেছে সেজন্য কোষ প্রাচীর আবিষ্কারকও বলা হয়। এবং তার একটা বই ছিল যেটাকে বলা হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। আচ্ছা তাহলে এখন দেখো, এরপর আমরা দেখলাম হচ্ছে কি
পর্যবেক্ষণ করেছে হচ্ছে জীবিত কোষ হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। ঠিক আছে, এখন এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব, দেখো আজকে আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে কোষ ও এর গঠন। ঠিক আছে, অর্থাৎ সেল বা কোষ সংক্রান্ত এখানে আলোচনা হবে। এখন দেখো জীববিজ্ঞানের যে শাখায় কিন্তু সেল সংক্রান্ত আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় কিন্তু সাইটোলজি। কি বলা হয়? সাইটোলজি। এই সাইটোলজি নিয়ে আমি কিছু কথা বলবো। দেখো এখন এখানে দুইটা অংশ আছে, এটাকে ভাগ করলে দেখো একটা অংশ হচ্ছে তুমি পাচ্ছ হচ্ছে সাইটো। এখন এই সাইট বা সাইটো দ্বারা বোঝানো হয় আসলে কোষ, কোষকে বোঝানো হয়। ঠিক আছে, আর লজি দ্বারা মিন করে হচ্ছে আলোচনা বা জ্ঞান। ঠিক আছে, তার মানে সাইটোলজি মানে কি? সাইটোলজি অর্থ কি বলতো? সাইটোলজি অর্থ হচ্ছে কোষ সংক্রান্ত আলোচনা। আমরা বলতে পারি কি বলো? কোষ সংক্রান্ত আলোচনা, সংক্রান্ত আলোচনা। এখন খেয়াল করো তাহলে সাইটোলজি কি? যদি বলা হয় সাইটোলজি কাকে বলে, সাইটোলজির বাংলা হচ্ছে কোষবিদ্যা। তাহলে বলবা হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় কোষ সংক্রান্ত আলোচনা, অর্থাৎ কোষের ধরন, প্রকারভেদ, কোষীয় অঙ্গাণুগুলার ভৌত এবং রাসায়নিক গঠন, কোষ বিভাজন, বৃদ্ধি ইত্যাদি সকল বিষয় সম্পর্কে কোষ রিলেটেড যত বিষয় আছে সবগুলো নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে কি সাইটোলজি বা কোষবিদ্যা। এখন দেখো এই সাইটোলজি এর জনককে, দেখো আমরা এখন দেখব হচ্ছে সাইটোলজি এর জনককে। দেখো যেহেতু প্রথম কোষের, দেখো তোমরা দেখছো কোষের আবিষ্কার হচ্ছে রবার্ট হুক। যেহেতু ভাই রবার্ট হুকের কোষ আবিষ্কারের মধ্য দিয়ে কোষ সংক্রান্ত গবেষণার যাত্রা শুরু হয়েছে, সেজন্য সাইটোলজি এর জনক বলা হয় কাকে? সাইটোলজি এর জনক বলা হয় রবার্ট হুককে। সাইটোলজি এর জনক। ঠিক আছে, জনক কাকে বলবো আমরা? রবার্ট হুককে বলবো। রবার্ট হুককে কি বলা হয়? সাইটোলজির কি বলা হয়? জনক বলা হয় তাকে। এছাড়াও আরেকজন বিজ্ঞানী আছে, ওনার নাম হচ্ছে কার্ল পি সোয়ানসন। উনি কিন্তু সাইটোলজি নিয়ে আরও অনেক গবেষণা বই লিখেছেন, সেজন্য ওনাকে বলা হয় আধুনিক সাইটোলজির জনক। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় কখনো যে আধুনিক সাইটোলজি, যদি বলা হয় শুধু সাইটোলজির জনককে, দেখো সাইটোলজির জনককে বললে তোমরা কি বলবা? সাইটোলজির জনক হচ্ছে তোমার রবার্ট হুক। এবং যদি বলা হয় আধুনিক সাইটোলজির জনক, আধুনিক সাইটোলজি এর জনক, অর্থাৎ মডার্ন সাইটোলজি এর জনক বললে কার নাম আসবে? তখন বলবো হচ্ছে কার্ল পি সোয়ানসন। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে ভাইয়া, কার্ল পি সোয়ানসন। ঠিক আছে, তাহলে আসো আমরা সাইটোলজি, এখানে আমরা কি জানলাম? আসলে আমরা জানলাম হচ্ছে সাইটোলজি কি। ঠিক আছে, সাইটোলজি কাকে বলে এবং যার নাম হচ্ছে সাইটোলজি এর জনককে। যেহেতু রবার্ট হুকের কোষ আবিষ্কারের মধ্য দিয়ে সাইটোলজি বা কোষ সংক্রান্ত গবেষণার যাত্রা শুরু হয়েছে, সেজন্য রবার্ট হুককে আমরা কি বলবো? সাইটোলজি এর জনক বলবো। এছাড়াও আধুনিক সাইটোলজির জনক বললে আমরা বলবো হচ্ছে কার্ল পি সোয়ানসনের কথা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করো এরপর হচ্ছে তোমার সাইটোলজি এর কিছু ব্যাপার আমরা জেনে নিই। দেখো সাইটোলজি এই ওয়ার্ড থেকে, দেখো সাইটোলজি এই শব্দটা যদি তুমি একটু লক্ষ্য করো, প্রথম শুরুতে একটা আছে সাইটু বা সাইট। ঠিক আছে, এই ব্যাপারটা থেকে আমরা কিছু বিষয় জেনে নিই। যদি কখনো তুমি কোনো শব্দের, দুইটা বিষয় জেনে নাও, শব্দের শেষে, কোনো শব্দের কোথায় শেষে যদি তুমি কি দেখো এরকম সাইট, কোনো একটা শব্দের শেষে যদি কি থাকে, শব্দের শেষে যদি তুমি সাইট থাকে, সাইট যুক্ত থাকে অর্থাৎ, আচ্ছা, তখন আমরা মনে করব এটাকে বোঝাচ্ছে হচ্ছে কোষ বুঝায়। কি বুঝায়? শব্দের শেষে যদি সাইট থাকে তাহলে কি বুঝায়? কোষ বুঝায়। ঠিক আছে, যেমন ধরো যদি আমি কয়েকটা এখানে শব্দ লিখব, যেমন ধরো তোমাকে যদি আমি বলি হচ্ছে মনোসাইট, তো দেখো তো এই শব্দের শেষে কিন্তু সাইট অংশটা আছে না, তাহলে মনোসাইট মনে করবা এটা একটা কোষ। ঠিক আছে, মনোসাইট মূলত হচ্ছে একটা শ্বেত রক্তকণিকা। এরপর দেখো আরেকটা শব্দ আমি যদি লিখি লিম্ফোসাইট, তাহলে লিম্ফোসাইট, এখানে শব্দের শেষে একটা সাইট আছে না, তোমরা জানো লিম্ফোসাইটও কিন্তু একটা কি রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা। এরপর হচ্ছে ধরো আরেকটা উদাহরণ দিলে, যেমন ধরো নিডোসাইট,
নিডোসাইট হচ্ছে হাইড্রা নামক প্রাণীর মধ্যে প্রাপ্ত একটা কোষ নিডোসাইট, ঠিক আছে। তাহলে যদি শব্দের শেষে এরকম তোমার কি থাকে, সাইট থাকে, তাহলে মনে করবো এটা হচ্ছে কোষ বোঝাচ্ছে। দেখি বলো তো, এই হ্যাপাটোসাইট যদি বলি আমি, হ্যাপাটোসাইট এটা মূলত কি বোঝায় বলো তো? হ্যাপাটোসাইট দেখি বলো এটা কি, এটা দ্বারা কি বোঝায়? হ্যাপাটোসাইট কি বলতে পারবা? দেখি বলো তো, হ্যাপাটোসাইট কি কোষ নাকি কোষ না বলো তো দেখি। আচ্ছা, হ্যাপাটোসাইট কি কোষ নাকি কোষ না বলো তো দেখি। আচ্ছা আচ্ছা, হ্যাপাটোসাইট নামের শেষে কিন্তু যেহেতু সাইট আছে, তার মানে বুঝতে পারতেছে এটা একটা কোষ। আর হ্যাপাটো শব্দটা কোথাও দেখলে মনে করবা হচ্ছে যকৃতকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? যদি কখনো হ্যাপাটো এই অংশটা কোথাও যুক্ত থাকতে দেখো হ্যাপাটো, তাহলে মনে করবা হচ্ছে কাকে মিন করতেছে? যকৃতকে, ঠিক আছে। যেমন ধরো তোমরা কখনো শুনে থাকতে পারো হ্যাপাটাইটিস, ঠিক আছে, তাহলে বুঝবা আইটিস মানে হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন, হ্যাপাটাইটিস মানে হচ্ছে যকৃত। হ্যাপাটো দ্বারা কি বোঝাচ্ছে? যকৃত। মানে কারো যদি যকৃতে প্রদাহ হয় বা যকৃতের সমস্যা হয়, লিভারের সমস্যা হয়, প্রদাহ হয়, তখন আমরা তাকে বলি হ্যাপাটাইটিস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো তোমরা বুঝতে পারতেছো, আশা করি অনেকে ক্লাস করতেছো মনোযোগ সহকারে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখো এখন দেখো, যদি আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এটা তো গেল, এটা একটা গেল বিষয়। যদি কখনো আমরা দেখি হচ্ছে শব্দের শুরুতে থাকলে হচ্ছে, শব্দের যদি কোথায় থাকে? শুরুতে থাকলে, শেষে থাকলে হচ্ছে কোষ বোঝায়। আর যদি এরকম হয়, আরেকটা বিষয় লক্ষ্য করো, যদি সাইট এই অংশটা যদি শব্দের শুরুতে থাকে, কোনো একটা শব্দের কোথায়, কোনো শব্দের শুরুতে থাকলে, শব্দের শুরুতে, ঠিক আছে, তখন কি বুঝাবে? শব্দের শুরুতে থাকলে তাহলে বুঝাবে হচ্ছে কোষ সংক্রান্ত, কোষ সংক্রান্ত বিষয়, মানে কোষ রিলেটেড কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো আমি যদি তোমাকে উদাহরণ দিই, ধরো যদি আমি তোমাকে বলি সাইটোলজি, সাইটোলজি, তাহলে বুঝো তো এখানে সাইট অংশটা কোথায় আছে? সাইটো বা সাইট অংশ শব্দের শুরুতে আছে, তার মানে এই সাইটোলজি দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কোষ সংক্রান্ত বিজ্ঞান, ঠিক আছে। আর ধর আমি যদি তোমাকে বলি সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, তো তোমরা জানো সাইটোপ্লাজম হচ্ছে কোষের অভ্যন্তরে থাকা অর্ধতরল ম্যাট্রিক্সটাকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে ধরো যদি বলি সাইটোজেনেটিক্স, সাইটোজেনেটিক্স, তাহলে সাইটোজেনেটিক্স দ্বারা কি বোঝাচ্ছ? অর্থাৎ কোষীয় বংশগতিবিদ্যা, ঠিক আছে, অর্থাৎ কোষ সংক্রান্ত জেনেটিক্স এগুলা। তাহলে দেখো তো, সাইটো কথাটা যদি শব্দের শুরুতে থাকে তাহলে বুঝবো হচ্ছে কোষের সাথে রিলেটেড কিছু বিষয়কে বোঝাবে। আর যদি আমরা সাইটো করাতে যদি এরকম শব্দের তোমার, আমরা যদি সাইটো করাতে যদি শব্দের শেষে লক্ষ্য করি, শব্দের শেষে লক্ষ্য করি, তখন আমরা কি মনে করব? এটা মনে করবো এটা হচ্ছে একটা কোষকে মিন করতেছে। যেমন ধরো একটা উদাহরণ দিলাম আমি, হ্যাপাটোসাইট, এটা মিন করতেছে কাকে? যকৃত কোষকে। কাকে মিন করতেছে? আমাদের যকৃত বা লিভারের কোষ, অর্থাৎ কলিজার কোষ। এই যকৃত, লিভার বা কলিজার কোষকে কি বলা হয়? হ্যাপাটোসাইট বলা হয়ে থাকে। তো আশা করি আমরা সাইটোলজি ব্যাপার, দেখো আমরা সাইটোলজি কি এটা জানলাম, সাইটোলজির জনককে, আধুনিক সাইটোলজির জনককে। এরপর আমরা জানলাম হচ্ছে সাইট অংশটা দ্বারা আসলে কি বোঝায়। সাইট দ্বারা আসলে কোষ যদি শব্দের শুরুতে থাকে তাহলে কোষ সংক্রান্ত বোঝায়, আর শব্দের শেষে থাকলে বোঝাবে হচ্ছে কোষ, মানে কোষ এটাকে বোঝাচ্ছে, যদি শেষে থাকে হচ্ছে কোষ বোঝায়। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমরা দেখব হচ্ছে প্রথম কোষের সৃষ্টি। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এখানে আমরা প্রথম কোষের সৃষ্টি কিভাবে হলো এবং এই প্রথম কোষের সৃষ্টি সংক্রান্ত আলেকজান্ডার অপারিনের হাইপোথেসিস পড়ব। ওনারা বলেছেন কিভাবে প্রথম কোষ সৃষ্টি হয়েছে, এবং ওনাদের বললে তো বিশ্বাস করব না, সেজন্য ওনাদের বলা কথাগুলোকে এক্সপেরিমেন্ট করে দেখেছে ইউরে মিলার, সেজন্য আমরা ইউরে মিলার এক্সপেরিমেন্ট পড়ব, ঠিক আছে। সো চলো আজকে দেখবো হচ্ছে খুবই ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে প্রথম কোষের সৃষ্টি, ঠিক আছে। তো প্রথম কোষের সৃষ্টি আসলে কিভাবে হয়, দেখো বলা হয়েছে, দেখো একটা কোষ, প্রতিটা কোষ আমাদের জীবদেহের মধ্যে যে কোষগুলো আছে, কোষগুলা তার পূর্বের কোষ থেকে শুরু হয়েছে, ঠিক আছে, অর্থাৎ কোষ বিভাজনের মাধ্যমে তারা সৃষ্টি হয়েছে। অর্থাৎ ধরো এটা একটা কোষ, যেটা হচ্ছে ধরো আমরা বলি হচ্ছে এটাকে মাতৃকোষ। ধরো এই মাতৃকোষটা ধরো কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে ধরো দুইটা কোষ তৈরি করলো, এটা একটা কোষ, এটা একটা কোষ, ঠিক আছে। তাহলে এই যে নতুন কোষগুলো, এগুলাকে আমরা বলি অপত্য কোষ, তাই না? এগুলাকে বলি অপত্য কোষ। এখন দেখো এই যে কোষগুলা তৈরি হলো, এগুলা কোত্থেকে তৈরি হলো? পূর্বে থেকে থাকা, মানে পূর্বে থেকে ছিল এরকম একটা কোষ থেকে কোষ বিভাজনের মাধ্যমে এই কোষগুলো সৃষ্টি হয়েছে। তাইলে একটা কথা আছে, সেলস
কামস ফ্রম ফ্রি এক্সিস্টিং সেল, অথবা সেল বা কোষ পূর্বের মধ্যে বিরাজমান ছিল, পূর্বে বিরাজমান ছিল এরকম কোষ থেকে কি হয়, কোষের সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ তাহলে কি বুঝলাম আমরা, কোষের সৃষ্টি কিভাবে হয়, পূর্বে থেকে ছিল এরকম কোষ থেকে সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে, কিন্তু ভাইয়া দেখো তোমাদের প্রশ্ন হতে পারে না, তাহলে পৃথিবীতে যখন কোনো কোষ ছিল না, একদম প্রথম যে কোষ, এই প্রথম কোষ কীভাবে সৃষ্টি হয়েছে, প্রথম কোষ কীভাবে সৃষ্টি হয়েছে? তো প্রথম কোষের সৃষ্টি সংক্রান্ত কিভাবে সৃষ্টি হলো, এই সৃষ্টি সংক্রান্ত একটা হাইপোথেসিস দিয়েছে। এখানে দুইজন সায়েন্টিস্টকে দেখতেছো, একজনের নাম হচ্ছে অপারিন আর একজন হচ্ছে আলেকজান্ডার। ওনারা যে ব্যাখ্যাটা দিয়েছিল, ওনাদের এই ব্যাখ্যাটাকে বা ওনাদের কি প্রথম কোষ কীভাবে আসছে, ওনারা যেই ব্যাখ্যাটা দিল, ওনাদের এই কথাগুলাকে বলা হয় আলেকজান্ডার অপারিন হাইপোথেসিস, ওনাদের নাম অনুসারে। এখন ওনারা কি বলেছে দেখো, ওনারা বলেছে পৃথিবীর একদম প্রথম দিকে পৃথিবীর যে বায়ুমণ্ডলের মধ্যে প্রচণ্ড উত্তপ্ত ছিল, এবং পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, ঠিক আছে, এবং জলীয় বাষ্প ইত্যাদি ছিল পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে। কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না। মুক্ত অক্সিজেন বলতে দেখো, আমি বলছি মুক্ত অক্সিজেন ছিল না, এটা মনে রাখিও। তাহলে কি বুঝলা, যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রথমে কি ছিল, কোন কোন গ্যাসগুলো ছিল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এবং কি প্রথম দিকে পৃথিবীর বায়ুমণ্ডলে যখন কোনো প্রাণীর আবির্ভাব হয় নাই, তখন হাইড্রোজেন এবং পানি, এই তোমার গ্যাসগুলো ছিল, কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না। তোমরা তো ভাই এখানে H2 পানির অণুতে তো অক্সিজেন আছে, এই অক্সিজেন না, কোনো মুক্ত অক্সিজেন যেটা আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করতেছি না, শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করতেছি, সেটা হচ্ছে সেই অক্সিজেনের কথা বলতেছে। কোনো অক্সিজেন পৃথিবীর বায়ুমণ্ডলে ছিল না, বলছে ওই সময় পৃথিবীতে যখন কোনো মুক্ত অক্সিজেন ছিল না, এবং এই গ্যাসগুলো ছিল মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এবং তোমার কি পানিটা ছিল অবশ্যই জলীয় বাষ্প হিসেবে, গ্যাস হিসেবে ছিল, তখন বলা হচ্ছে ওই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচণ্ড রকম উত্তপ্ত ছিল, কারণ প্রচুর পরিমাণে লাইটেনিং হতো, অর্থাৎ বিদ্যুৎ চমকাতো, বজ্রপাত হতো, ঠিক আছে। তারপর হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা অনেক বেশি ছিল। বলছে ওই পরিবেশের সময় এই যে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, পানির অণু বা জলীয় বাষ্প, এগুলোর সাথে বিক্রিয়া হয়ে কিছু জৈব অণু তৈরি হয়েছিল। কারা বলতেছে এই কথাটা? এই কথাটা বলতেছে হচ্ছে অপারিন, হেলডেন। ওনারা বলতেছে কিছু জৈব অণু তৈরি হয়েছিল, ঠিক আছে, কিছু কি তৈরি হয়েছিল, জৈব অণু তৈরি হয়েছিল। তাহলে দেখো ওনারা কি বললো, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রথম দিকে কোনো মুক্ত অক্সিজেন ছিল না, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প ইত্যাদি গ্যাস ছিল, এবং ওই সময় পৃথিবীর বায়ুমণ্ডল খুবই উত্তপ্ত ছিল, প্রচণ্ড রকম লাইটেনিং হতো, বজ্রপাত হতো, বিদ্যুৎ চমকাতো, এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি ছিল। ওই সময় এই সমস্ত গ্যাসের মধ্যে বিক্রিয়ার ফলে কিছু জৈব অণু তৈরি হয়েছিল, ঠিক আছে। এবং এই জৈব অণুগুলোর মধ্যে ছিল কারা কারা, দেখো এই জৈব অণুগুলোর মধ্যে ছিল হচ্ছে, ওনারা বলছে অ্যামিনো অ্যাসিড, আচ্ছা, এবং ছিল হচ্ছে কিছু নিউক্লিওটাইড তৈরি হয়েছিল, কি নিউক্লিওটাইড। আচ্ছা, তাহলে যে প্রথম দিকের যে বিক্রিয়াগুলো হয়েছিল বজ্রপাতের কারণে, লাইটেনিংয়ের কারণে, ফলে কিছু জৈব অণু তৈরি হয়েছিল। জৈব অণুগুলোর মধ্যে কী ছিল বলতো, অ্যামাইনো অ্যাসিড। ধরো এগুলো হচ্ছে সেই অ্যামাইনো অ্যাসিডের অণু, আর এগুলো হচ্ছে ধরো নিউক্লিওটাইডের অণু, ঠিক আছে। এরপর বলতেছে ওনারা এই অ্যামিনো অ্যাসিডগুলা মিলিত হয়ে পরস্পরের সাথে, ধরো এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এগুলো পরস্পরের সাথে কি তৈরি করছে, একে অপরের সাথে বন্ধন তৈরি করছে। অ্যামাইনো অ্যাসিডগুলো মিলে এরকম একটা বিশাল অ্যামাইনো অ্যাসিডের চেন তৈরি করছে, অর্থাৎ এই বিশাল অ্যামাইনো অ্যাসিডের চেনটাকে বলতেছে কি, প্রোটিন। এটাকে কি বলতেছে, প্রোটিন। তাহলে বুঝতে পারছো তোমরা যে জৈব অণু তৈরি হয়েছিল প্রথম দিকে অ্যামিনো অ্যাসিড, এবং অ্যামিনো অ্যাসিডগুলো মিলে কি তৈরি হয়েছিল, প্রথম দিকে তৈরি হয়েছিল অ্যামিনো অ্যাসিড, এবং এগুলা মিলে পরবর্তীতে তৈরি হয়েছে কি, প্রোটিন, ঠিক আছে। এবং এখানে যে নিউক্লিওটাইডগুলো তৈরি হয়েছে, জৈব অণুর মধ্যে যে নিউক্লিওটাইডগুলো ছিল, এই নিউক্লিওটাইডগুলো মিলিত হয়ে তৈরি হয়েছিল হচ্ছে ডিএনএ। অর্থাৎ ডিএনএ হচ্ছে কি, ডিএনএ, আরএনএ, এগুলো হচ্ছে কি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, ডিএনএ তৈরি হয়েছিল। তাহলে বুঝো পরবর্তীতে কি হয়েছে, তাহলে আমরা অ্যামিনো অ্যাসিড পাইলাম, নিউক্লিওটাইড পাইলাম, যে অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয়েছিল প্রোটিন, এবং নিউক্লিওটাইডগুলো মিলিত হয়ে তৈরি করছিল কি, ডিএনএ। ডিএনএ কিন্তু তোমার নিউক্লিওটাইড দিয়ে তৈরি, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমরা ডিএনএ পড়ার সময় আরও বিস্তারিত দেখব, ঠিক আছে। এখন বলা হচ্ছে এরপর কি হলো, দেখো এরপর যেটা হলো, এখন এখানে যে প্রোটিন অণুগুলা তৈরি হলো, দেখো এখানে যে প্রোটিন তৈরি হলো, প্রোটিন, তারপর হচ্ছে তোমার ডিএনএ,
বা নিউক্লিক অ্যাসিডগুলো যে তৈরি হলো এবং এর সাথে লিপিড টিপিড আরও অনেক অণু লিপিডের অণু যুক্ত হলো, হয়ে কি তৈরি হলো, প্রথম একটা কি তৈরি করলো, কোষ তৈরি করলো, একদম প্রিমেটিভ কোষ বা আদি কোষ, যেটাকে বলছে প্রোটোসেল। প্রোটোসেল, ঠিক আছে। এবং এই প্রোটোসেল থেকে পরবর্তীতে আদি কোষ বা কোষের কি লাভ করেছে, উৎপত্তি হয়েছে ওনারা বলেছেন। তাহলে বুঝো ওনারা কি বলেছে, ব্যাপারটা যদি আরেকটু ব্যাখ্যা করি, বলছে পৃথিবীর আলেকজান্ডার এবং অফারিন কি বলেছে, ওনারা বলছে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রথম দিকে কোনো মুক্ত অক্সিজেন ছিল না, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প ছিল, এবং পৃথিবীর বায়ুমণ্ডল ওই সময় খুব বেশি উত্তপ্ত ছিল, যার কারণে এদের মধ্যে বিক্রিয়া হয়েছিল, বিক্রিয়া হয়ে কিছু কি তৈরি হয়েছে, বিক্রিয়া হয়ে কিছু জৈব অণু তৈরি হয়েছে, ঠিক আছে। এখন এই জৈব অণুগুলোর মধ্যে কি ছিল, অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিওটাইড। অ্যামাইনো অ্যাসিডগুলো মিলিত হয়ে তৈরি করছে প্রোটিন, নিউক্লিওটাইডগুলো মিলিত হয়ে তৈরি করছে ডিএনএ, ঠিক আছে, বা ডিএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড। আর দেখো এই যে প্রোটিন তৈরি হলো, এই যে ডিএনএ তৈরি হলো, প্রোটিন, ডিএনএ সাথে লিপিড এগুলা যুক্ত হয়ে একটা কোষের মতো কিছু একটা তৈরি হলো মনে করো, এটাকে বলতেছে প্রোটোসেল, ঠিক আছে। এবং এই প্রোটোসেল পরবর্তীতে বিবর্তিত হয়ে চেঞ্জ হয়ে কিসের উৎপত্তি ঘটেছে, সেলের উৎপত্তি ঘটেছে। তোমরা আমাকে একটু বলো এখন, আলেকজান্ডার অফারিনের যে হাইপোথেসিস বা ওনারা যে প্রস্তাবনা করেছে কিভাবে প্রথম কোষ সৃষ্টি হয়েছে, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো তো, কাইন্ডলি একটু বলো তো, যারা আসছো কাইন্ডলি আমাকে একটু বলো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমাদের সাথে যারা ক্লাস করতেছো এরা একটু কাইন্ডলি বলো যে বুঝতে পারছো কিনা ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, অনেকে বলতেছে বুঝছি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে যারা আসো, ক্লাসে যারা আসো কাইন্ডলি একটু অ্যাক্টিভ থাকিও এবং রেসপন্স করবা যে বুঝলে, তাহলে আমি বুঝতে পারবো আসলে তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখতেছো, বুঝতে পারতেছো এটা। আর যদি কোনো কিছু না বুঝো ভাইয়াকে যদি রিপিট করতে হয় কাইন্ডলি একটু বলিও, তাহলে ভাইয়া কিন্তু রিপিট করে দেবো। আবার বুঝালে ভালো হয়। আচ্ছা, আবার বুঝলে ভালো হয়। দেখো আলেকজান্ডার অফারিন হাইপোথেসিস এটা কি জিনিস, এটা মূলত দুজন বিজ্ঞানীর, একজনের নাম হচ্ছে আলেকজান্ডার, একজনের নাম হচ্ছে অফারিন। ওনারা কি করছে, ওনারা বলছে পৃথিবীর প্রথম কোষ কীভাবে সৃষ্টি হয়েছে তার একটা প্রস্তাবনা দিয়েছে, মানে এভাবে সৃষ্টি হতে পারে। তো ওনারা বলছে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রথম দিকে কোনো অক্সিজেন, যে অক্সিজেনটা তুমি নাক দিয়ে গ্রহণ করতেছো ওই রকম কোনো অক্সিজেন পৃথিবীর বায়ুমণ্ডলে ছিল না, সেজন্য কোনো জীব তৈরি হওয়ার অবস্থা ওই সময় ছিল না। তো ওই সময় কি ছিল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, পানির জলীয় বাষ্প ছিল, ঠিক আছে, এই গ্যাসগুলো ছিল। বলছে ওই সময় পৃথিবীর বায়ুমণ্ডল খুব উত্তপ্ত ছিল। তো এই উত্তাপ বা গরমের কারণে কিছু জৈব অণু, ছোটো ছোটো কিছু জৈব অণু তৈরি হয়েছিল। জৈব অণুগুলোর মধ্যে ছিল অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিওটাইড। অ্যামাইনো অ্যাসিডগুলো মিলে তৈরি হয়েছিল প্রোটিন, নিউক্লিওটাইড মিলে তৈরি হয়েছিল ডিএনএ। পরবর্তীতে এই প্রোটিন, ডিএনএ এবং লিপিড এরা মিলিত হয়ে কোষের মতো কিছু একটা তৈরি হয়েছে, যেটাকে বলছে প্রোটোসেল। এবং প্রোটোসেল থেকে পরবর্তীতে সেল বা কোষের উৎপত্তি হয়েছে বিবর্তিত হয়ে। অর্থাৎ কোন ধরনের সেল, যেটা হচ্ছে তোমার একদম বলতে পারো আদি কোষ, এবং আদি কোষ পরবর্তী থেকে আবার প্রকৃত কোষ তৈরি হয়েছে আদি কোষ থেকে, এই ব্যাপারটা আর কি। তো কাইন্ডলি অনেকে কমেন্ট করেছো। আচ্ছা, রিয়াদাস ছিল, জাওয়াত ছিল। নিউক্লিওটাইড কি ভাইয়া? শিশির সরকার বলছে নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হচ্ছে তোমরা ক্লাস 9-10-এ পড়েছো ডিএনএ গঠনের সময়। ডিএনএ গঠনের সময় কি কি থাকে? একটা তোমার শর্করা থাকে, ডিঅক্সিরাইবোজ শর্করা, এবং তার সাথে একটা ফসফেট থাকে, এবং তার সাথে একটা নাইট্রোজেনাস বেস, এডিনিন, থাইমিন, সাইটোসিন, কোন এগুলো থাকতে পারে। তাহলে এই যে ফসফেট, তোমরা যে ডিএনএ গঠনে ক্লাস 9-10-এ পড়েছো, ফসফেট, সুগার, 5 কার্বনের শর্করা, ডিঅক্সিরাইবোজ সুগার এবং নাইট্রোজেনাস বেস, এই তিনটা জিনিসকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড, ঠিক আছে। তো এরকম নিউক্লিওটাইড ব্যাপারটা বুঝতে পারছো শিশির? তোমরা ক্লাস 9-10-এ ডিএনএ গঠন পড়ছিল না? 5 কার্বন বিশিষ্ট শর্করা, ফসফেট এবং কি লাগে, নাইট্রোজেনাস বেস লাগে। এই তিনটা জিনিস যখন একসাথে হয় তখন বলা হয় তাকে নিউক্লিওটাইড, ঠিক আছে। ঠিক আছে, অনেকে বলছে বুঝতে পারছে, ধন্যবাদ তোমরা ক্লাসটা দেখার জন্য ধৈর্য সহকারে। এখন দেখো, এই যে ওনারা যে বলল এভাবে একটা কোষ সৃষ্টি হয়েছে, সেটা তো আর বিজ্ঞানীরা কোনো এক্সপেরিমেন্ট ছাড়া
মেনে নিবে না, ঠিক আছে। সেজন্য দুইজন বিজ্ঞানী, একজন হচ্ছে এখানে যে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন মিলার, দেখতে পাচ্ছ উনি একটা এক্সপেরিমেন্ট করতেছে, ইউরে মিলার এক্সপেরিমেন্ট। দুজন বিজ্ঞানী ইউরে এবং মিলার দুজন বিজ্ঞানী মিলে এক্সপেরিমেন্টটা করেছে। কোন এক্সপেরিমেন্ট? যে ওনারা যে কথাগুলো বলছে এই সমস্ত গ্যাস থেকে একটা মানে সেলের প্রাথমিক সেল তৈরি হয়েছে, এই কথাগুলাই আসলে ঠিক কিনা সেই এক্সপেরিমেন্টটা ওনারা এই সমস্ত গ্যাস নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছে। ওনাদের এই এক্সপেরিমেন্টটাকে কি বলা হয়? ওনাদের এই এক্সপেরিমেন্টটাকে বলা হয় ইউরে মিলার এক্সপেরিমেন্ট। চলো আমরা ইউরে মিলার এক্সপেরিমেন্ট কীভাবে করা হয় এটা আমরা দেখব। তো দেখো, ইউরে মিলার এক্সপেরিমেন্টের জন্য একটা গ্লাসের একটা তোমার বলতে পারো অ্যাপারেটাস বা যন্ত্র লাগে, যেটা তোমরা এখানে অনেকটা দেখতে পাচ্ছ। আমি এটা এখানে আঁকবো কীরকম একটা যন্ত্র, এটা দেখে নাও। দেখো ওনারা বলছে ওনারা এই এক্সপেরিমেন্ট করার জন্য এরকম একটা যন্ত্র নিছে, যেটার নিচে এরকম একটা গোলতলি ফ্লাক্সের মতো ছিল, এবং এখানে ওনারা পানি রাখছে। এখানে কি রাখছে? পানি রাখছে, ঠিক আছে। এরপর এই যন্ত্রটার একটা নল গিয়ে যুক্ত হয়েছে, একটা নল গিয়ে যুক্ত হয়েছে এরকম একটা চেম্বারের সাথে। এরকম একটা চেম্বারের সাথে গিয়ে যুক্ত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন চেম্বারটার নিচের দিকে একটা নল এসেছে, এবং যেটা এসে আবার এদিকে যুক্ত হয়েছে এবং এদিকে লাস্টে ওপেন হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো অ্যাপারেটাসটা কীরকম। আচ্ছা একটু আচ্ছা দেখো, এই হচ্ছে সেই ডিভাইসটা যেটা ওনারা আসলে এখানে দেখতে পাচ্ছ। আমি এটার একটা সিম্পল ফর্ম আঁকছি। তো এরপর ওনারা কী করছে, এই চেম্বারের ভিতরে যেই গ্যাসগুলো থাকার কথা ছিল এই গ্যাসগুলো নিয়েছে। কি কি থাকার কথা ছিল? CH4 ছিল, মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, NH3, এরপর ছিল হচ্ছে হাইড্রোজেন গ্যাস থাকার কথা ছিল, এগুলা ছিল। এখন এখানে যে পানি নিছে, এখানে ওনারা তাপ দিয়েছে, বুঝছো? তো এখানে আগুন দিয়ে তাপ দিয়েছে, ঠিক আছে। তাপের ফলে পানিটা কি হয়ে গেল? বাষ্প হয়ে গেল। এখন এই পানির বাষ্পটা গিয়ে এই চেম্বারে প্রবেশ করছে, অর্থাৎ এই চেম্বারে H2O কি অবস্থায় ছিল? গ্যাসীয় বা জলীয় বাষ্প অবস্থায় ছিল। তাহলে পৃথিবীর প্রথম দিকে যে গ্যাসগুলা কথা উল্লেখ ছিল, থাকার কথা উল্লেখ ছিল, সেই গ্যাসগুলা এখানে ওনারা নিয়েছে এক্সপেরিমেন্ট করার জন্য। এরপর কি করছে, এখানে আমরা এর আগে হাইপোথেসিস, যে আলেকজান্ডার অপারিনের হাইপোথেসিস থেকে বলছে, ওনারা বলছে পৃথিবীর প্রথম দিকে অনেক বেশি উত্তপ্ত ছিল বিদ্যুৎ চমকানোর কারণে বা এরকম কিছু একটা ঘটনার কারণে। তো এখানে ওনারা দুইটা ইলেকট্রোড, একটা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার এবং আরেকটা হচ্ছে তোমার কি নেগেটিভ তড়িৎদ্বার, এখানে ওনারা প্রবেশ করিয়েছে, ঠিক আছে। এবং এগুলোর মাধ্যমে বিদ্যুৎ স্ফুলিঙ্গ এখানে ওনারা তৈরি করেছিল। অর্থাৎ অনেকটা ওই যে পৃথিবীর প্রথম দিকের বায়ুমণ্ডলে যে লাইটনিং বা বিদ্যুৎ চমকাতো ব্যাপারটা এখানে ক্রিয়েট করার চেষ্টা করছে কৃত্রিম উপায়ে, ফলে এখানে তাপমাত্রা বেড়ে গেছে। এখন এরপর এখানে ওনারা একটা শীতক যুক্ত করছে। শীতকটা হচ্ছে কীরকম দেখো, আমি যদি একটু আঁকি, অর্থাৎ শীতকটা হচ্ছে একদিকে ওনারা ঠান্ডা পানি প্রবেশ করাবে, এদিকে হচ্ছে তোমার কোল্ড ওয়াটার বা ঠান্ডা পানি। আচ্ছা, এদিকে প্রবেশ করাবে হচ্ছে ঠান্ডা পানি, এবং ঠান্ডা পানি প্রবেশ করার পর এখানে কী হবে দেখো। তাহলে দেখো তো একটু এক্সপেরিমেন্টটা লক্ষ্য করে, এখানে যে স্ফুলিঙ্গের ফলে এখানে এইগুলা বিক্রিয়া করবে, এই গ্যাসগুলা বিক্রিয়ার ফলে এরা গ্যাসগুলা নিচের দিকে আসবে, এবং নিচের দিকে আসার পর এদিকে ঠান্ডা পানির সংস্পর্শে আসলে এগুলা গ্যাস থেকে কি হয়ে যাবে? তরল হয়ে যাবে, এবং তরলগুলো আস্তে আস্তে এদিকে বের হয়ে আসবে, এবং একটা পাত্রের মধ্যে তোমরা কি রাখবা? এই তরলগুলোকে জমা রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পাত্রের মধ্যে জমা রাখবা। এখন দেখো পরবর্তীতে এই যে পাত্রের মধ্যে যে তরলটা ছিল, এই তরলের মধ্যে কারা? ইউরে এবং মিলার ওনারা কিছু জৈব অণুর সন্ধান পেয়েছে। জৈব অণুগুলোর মধ্যে ছিল কি জানো? জৈব অণুগুলোর মধ্যে ছিল অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। এখন দেখো তো ভাইয়া, এই যে এক্সপেরিমেন্টটা করেছে, এক্সপেরিমেন্টটা কার সাথে মিলে গেছে বলো তো? এই এক্সপেরিমেন্টটা যে আলেকজান্ডার অপারিনের হাইপোথেসিসের সাথে মিলে গেছে না? আলেকজান্ডার অপারিন বলছিল এই গ্যাসগুলো ছিল, এই গ্যাসগুলো থেকে জৈব অণু তৈরি হয়েছিল। ঠিক একইভাবে এই গ্যাসগুলো নিয়ে ইউরে মিলার কী করেছে? একটা এক্সপেরিমেন্ট করেছে, এবং এই এক্সপেরিমেন্ট থেকে ওনারাও দেখতে পাচ্ছে এই গ্যাসগুলো থেকে
পৃথিবীর প্রথম দিকের যে অবস্থা ছিল ওই অবস্থাটা ওনারা এই সেট আপের ভিতরে তৈরি করার চেষ্টা করেছে এবং তৈরি করে দেখতেছে আসলে এখান থেকে যে তরল যেগুলো পাচ্ছে এখানে কিছু ওনারা জৈব অণু অ্যামাইনো অ্যাসিডের মতো কিছু অণুর সন্ধান পেয়েছে। তাহলে ইউরে মিলার এক্সপেরিমেন্ট প্রমাণ করেছে কি যে আলেকজান্ডার অফারিন যে হাইপোথিসিস বা অনুকল্পটা দিয়েছে এই অনুকল্পটা বা এই প্রস্তাবনাটা অনেকটা সঠিক বলে ধরে নেওয়া যায়। তাহলে ভাইয়া একটু কাইন্ডলি তোমরা আমাকে বলো তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারতেছো কিনা, এই যে ইউরে মিলার এক্সপেরিমেন্ট তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তো সেই আচ্ছা, যারা আমার সাথে আছো কাইন্ডলি একটু বলো তোমরা বুঝতে পারছো কিনা, এক্সপেরিমেন্ট বুঝতে পারলে আমাকে একটু বলো তোমরা বুঝছো কিনা। এর পরবর্তী বিষয়টা আমরা যাব এরপর। আচ্ছা, আমাদের সাথে যারা আছো শিশির সরকার আচ্ছা বুঝতে পারছে বলছে। আচ্ছা, তো যারা আছো কাইন্ডলি একটু আমাকে জানাও, কমেন্ট করো তোমরা বুঝতে পারছো কিনা। আর আচ্ছা, তফু বলল আরেকবার বলার জন্য। আচ্ছা, আরেকবার যদি আমি বলি, তোমরা দেখছো হচ্ছে এই দুইজন বিজ্ঞানী বলছে পৃথিবীর প্রথম দিকে কিছু গ্যাস ছিল, ওই গ্যাসগুলা থেকে বিক্রিয়া করে জৈব অণু তৈরি হয়েছে, যে জৈব অণুগুলা থেকে পরবর্তী কোষ তৈরি হয়েছে। এই কথাগুলা মানে একটা প্রস্তাব দিয়েছে, ঠিক আছে, এটা কোনো এক্সপেরিমেন্ট করা হয়নি, ওনারা বলছে। তো এটা পরবর্তীতে কি করছে দুইজন বিজ্ঞানী ইয়োরে এবং মিলার ওনারা একটা পরীক্ষা করেছে, যেটাকে মিলার ইয়োরে এক্সপেরিমেন্ট বা ইয়োরে মিলার এক্সপেরিমেন্ট বলা হয় থাকে। এবং এই এক্সপেরিমেন্ট করে যে গ্যাসগুলোর কথা আলেকজান্ডার অফারিন বলেছিল পৃথিবীর বায়ুমণ্ডলে ছিল, ওইরকম পৃথিবীর প্রথম দিকের আবহাওয়ার মতো একটা সেট আপ এখানে তৈরি করছে। এবং এরকম গ্যাসগুলা তারপর এখানে কি করা হয়েছে, এই চেম্বারের ভিতরে কি করা হয়েছে, এই চেম্বারের ভিতরে এরকম গ্যাসগুলা কি করা হয়েছে, নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, গ্যাসগুলা নিয়ে আসলো। এবং গ্যাসগুলা নিয়ে আসার পর কি হয়েছে, এবং এখানে তোমার বিদ্যুৎ ক্ষরণ করা হয়েছে, উত্তপ্ত করা হয়েছে পরিবেশটাকে। উত্তপ্ত করার ফলে এগুলোর মধ্যে বিক্রিয়া হয়ে কিছু গ্যাস তৈরি হলো, গ্যাসগুলাকে ঠান্ডা করে এরপর তরল করলো, তরল করার পর তরলগুলাকে এই পাত্রের মধ্যে জমা করলো। এবং জমা করে দেখতেছে এই পাত্রের ভিতরে যে তরলটা ছিল, তরলের ভিতরে আসলেই জৈব অণু তৈরি হয়েছে। যেই জৈব অণু তৈরির কথা কারা বলেছে, আলেকজান্ডার অফারিন বলেছে, ঠিক আছে, আলেকজান্ডার অফারিন বলেছে, ঠিক আছে। এখন এই আলেকজান্ডার অফারিনের যে প্রস্তাবটা ছিল, ঠিক আছে, পৃথিবীর প্রথম কোষ সৃষ্টির ব্যাপারে, সেই প্রস্তাবটা কিন্তু এখন ওনাদের পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়ে গিয়েছে। ইব্রাহিম সাব্বির আমাদের সাথে আসছে, জাওয়াদ বলছে বুঝছি, তফু বলছে আরেকবার বোঝার জন্য। দেখি তফু একটু বলো তো কাইন্ডলি তুমি বুঝতে পারছো কিনা এবার। আচ্ছা, এখন বুঝতে পারছে, আচ্ছা ধন্যবাদ। এখন এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে কথা বলবো, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। দেখো পৃথিবীর প্রথম কোষ কীভাবে আসছে সেই ব্যাপারে আরেকটা হাইপোথেসিস বা আরেকটা প্রস্তাবনা আছে। তো এই প্রস্তাবনা মতে হচ্ছে কি, পৃথিবীর একদম প্রথম দিকের যে কোষ ছিল, জৈব অণু ছিল, সেটা ছিল আরএনএ। তাহলে এই প্রস্তাবনা অনুসারে কি অনুসারে, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস অনুসারে পৃথিবীর মানে জীবের শুরু হয়েছে বা পৃথিবীর প্রথম জৈব অণু, ঠিক আছে, কোষ তৈরি হওয়ার আগে, ঠিক আছে, পৃথিবীর প্রথম জৈব অণু কে ছিল, আরএনএ। পৃথিবীর প্রথম জৈব অণু ছিল কি, আরএনএ, ঠিক আছে। তাহলে এই প্রস্তাবনা অনুসারে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস অনুসারে পৃথিবীতে প্রথম প্রোটিন এগুলো আসে নাই, ঠিক আছে। এর আগে তো আমরা দেখছিলাম প্রোটিন অনেক কিছু আসছে, তাই না। তো কোনটা অনুসারে, যে আলেকজান্ডার অপারিন হাইপোথেসিস অনুসারে। তো আলেকজান্ডার অপারিন হাইপোথেসিসের পর আরেকটা প্রস্তাবনা দিচ্ছে, যেটাকে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস বলে। যেই প্রস্তাবনা অনুসারে বলা হয়েছে পৃথিবীতে প্রথমে প্রোটিন এগুলো আসে নাই, প্রথমে আসছে হচ্ছে আরএনএ, ঠিক আছে। এখন দেখো এই আরএনএ আসছে, এবং আরএনএ আসার পর ধরো এটা হচ্ছে আরএনএ, এবং এই আরএনএ থেকে পরবর্তীতে দেখা গেছে কি, এটা হচ্ছে ধরো আরএনএ, বলতেছে আরএনএ থেকে পরবর্তীতে তৈরি হয়েছে কি, প্রোটিন তৈরি হয়েছে। এবং এই আরএনএ থেকে তৈরি হয়েছে কি, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছে। আরএনএ থেকে কি তৈরি হয়েছে, ডিএনএ। তাহলে
বলতো এই প্রস্তাবনা আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস অনুসারে কি বলা আছে? পৃথিবীর প্রথম জৈব অণু হচ্ছে আরএনএ, ঠিক আছে? এবং এই আরএনএ থেকে তৈরি হয়েছে প্রোটিন এবং এই আরএনএ থেকে তৈরি হয়েছে ডিএনএ, ঠিক আছে? এরপর এই সবগুলো আরএনএ, ডিএনএ, প্রোটিন এরা সবাই মিলে হচ্ছে প্রথমে একটা প্রোটোসেল তৈরি করছে, প্রোটোসেল তৈরি করছে। এবং এই প্রোটোসেল থেকেই একটা, প্রোটোসেল হচ্ছে সেলের মতো কিছু একটা, পুরাপুরি কোনো সেল না, ঠিক আছে? পরবর্তীতে এই প্রোটোসেল থেকে তৈরি হয়েছে সেল বা আদিকোষের সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসের মূল কথা। তাহলে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস ব্যাপারটা বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে একটু জানাও। আচ্ছা, তো আমরা দেখলাম হচ্ছে কিভাবে পৃথিবীর প্রথম কোষ সৃষ্টি হয়েছে, তার ব্যাপারে দুইটা হাইপোথিসিস ছিল। আর একটা ছিল আলেকজান্ডার অপারিনের হাইপোথিসিস, এটাকে প্রমাণ করার জন্য ইউরে মিলার এক্সপেরিমেন্ট। এবং এরপর আমরা দেখলাম হচ্ছে পৃথিবীর প্রথম কোষ কিভাবে সৃষ্টি হলো সেই রিলেটেড আরেকটা হাইপোথিসিস বা প্রস্তাবনা, যেটা ছিল অনুকল্প, যেটা ছিল আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, এবং যেটা অনুসারে পৃথিবীর প্রথম জৈব অণু হচ্ছে আরএনএ, এবং আরএনএ থেকে প্রোটিন, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছে, এবং এই সবাই মিলে পরবর্তীতে একটা প্রোটোসেল বা সেল টাইপের কিছু তৈরি করেছে, এবং যেখান থেকে পরবর্তীতে তোমার কি তৈরি হয়েছে, আদিকোষ, প্রকৃত কোষের, সরি, একটা আদিকোষের সৃষ্টি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলতেছে বুঝছি ভাইয়া, ধন্যবাদ। এরপর হচ্ছে দেখো আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো, আচ্ছা দেখো অনেকে যুক্ত আছো, কাইন্ডলি তোমরা একটু জানাও যে বুঝছো কিনা। শিশির সরকার, আছে শিশির সরকার, আরেকবার বোঝাই দেন। অর্থাৎ পৃথিবীতে বলা হচ্ছে মানে কোনো কোষ মানে আসার আগে প্রথম যে জিনিসটা তৈরি হয়েছে বলা হচ্ছে এটা হচ্ছে আরএনএ তৈরি হয়েছে, এবং আরএনএ থেকে পরবর্তীতে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়েছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছে, এরপরে আরএনএ, ডিএনএ, প্রোটিন সাথে অন্যান্য জৈব অণু মিলে তৈরি হয়েছে সেল টাইপের কিছু একটা, ঠিক আছে? এটা সেল মানে সেল না, পুরাপুরি সেলের মতো কিছু, ঠিক আছে? আচ্ছা, প্রোটোসেল তৈরি হয়েছে, এবং এই প্রোটোসেল থেকে বিবর্তিত হয়ে, চেঞ্জ হয়ে, পরিবর্তন হয়ে এরপর সেল বা আদিকোষ তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, কোষ মানে কোষের একদম বেসিক সংজ্ঞা নিয়ে, ঠিক আছে? এখন দেখো কোষ কি বা কোষের বেসিক সংজ্ঞা নিয়ে আমরা কিছু কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন কোষের আমরা যে বেসিক একদম সংজ্ঞাটা পড়ি সেটা হচ্ছে কোষ কি, আমরা কোষ কি পড়ি, কোষ হচ্ছে জীবদেহের আমরা বলি গঠন এবং কাজের একক, তাই না? এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। গঠন ও কাজের একককে আমরা কি বলি? কোষ বলি, ঠিক আছে? তাহলে কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। দেখো জীবদেহের প্রথম হচ্ছে কি, কিসের একক বলছে? প্রথম হচ্ছে বলছে গঠনের একক, জীবদেহ গঠনের একক। দেখো একটা জীব গঠিত হতে হলে এর অর্থ হচ্ছে একটা জীব, তুমি যদি কিছু একটাকে জীব বলতে চাও তাহলে তার দেহের মধ্যে মানে একদম মাস্ট কি থাকতে হবে? কোষ থাকতে হবে। তাহলে বুঝো এটার অর্থ হচ্ছে জীব হতে হলে জীব অবশ্যই কি দিয়ে তৈরি হবে? জীব অবশ্যই কোষ দিয়ে তৈরি হবে, অন্ততপক্ষে একটা কোষ হলেও থাকতে হবে। জীব হতে হলে কমপক্ষে কি একটা কোষ হলেও থাকতে হবে। যদি কোনো জীব একটা কোষ দিয়ে গঠিত হয়, যেমন ধরো ব্যাকটেরিয়া, অ্যামিবা, তাদেরকে আমরা বলবো এককোষী, তাদেরকে আমরা কি বলি? এককোষী জীব, বা আমরা ইংরেজিতে বলি হচ্ছে ইউনিসেলুলার। কি বলি? ইউনিসেলুলার। এখন এই এককোষী জীবের মধ্যে কারা কারা আছে দেখো। এককোষী জীবের মধ্যে ধরে নাও উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে? এরপর আছে কি আছে? ধরো এমিবা আছে, এমিবা হচ্ছে এককোষী জীব। তাহলে জীব হতে হলে কমপক্ষে একটা হলেও কি থাকতে হবে? কোষ থাকতে হবে। এছাড়াও আমাদের মতো জীবের মধ্যে বিলিয়ন ট্রিলিয়ন সেল আছে, তাহলে আমাদেরকে আমরা কি বলবো? বহুকোষী জীব। তাহলে জীব আসলে আমরা কি তোমার জীব হতে হলে অবশ্যই গঠনগতভাবে মানে একটা কোষ হলেও থাকতে হবে। কোষ ছাড়া কোনো জীব গঠিত হতে পারে না, সেজন্য আমরা জীবদেহের গঠনের একক কি বলবো? কোষ। তাহলে বহুকোষী জীবকে আমরা কি বলবো? মাল্টিসেলুলার
জীব বলবো, আচ্ছা বহুকোষী। মাল্টিসেলুলার জীব হচ্ছে অনেক আমাদের চোখের সামনে যত বৃহৎ জীব আমরা দেখি সবগুলো হচ্ছে বহুকোষী। এখন দেখো তোমরা অবশ্যই ভাইরাসের নাম শুনেছো তাই না? আমরা ভাইরাস নিয়ে যদি কথা বলি, আচ্ছা তোমরা ভাইরাসের যে নাম শুনেছো দেখি বলো তো, ভাইরাস কি কোনো জীব? ভাইরাস, ঠিক আছে, ভাইরাস। এখন এই ভাইরাস আসলে কি দিয়ে তৈরি? দেখো ভাইরাসের নাম আমরা সবাই জানি, ভাইরাস হচ্ছে মূলত একটা প্রোটিন আবরণ থাকে। ভাইরাসের দেহের বাইরে একটা কি থাকে? একটা প্রোটিনের আবরণ, একটা প্রোটিন আবরণ থাকে ভাইরাসের দেহের বাইরে, ঠিক আছে। এবং ভিতরে থাকে কি? ভাইরাসের ভিতরে থাকে কি? একটা অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। একটা কি থাকে? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে কি ভাইয়া জানো? ডিএনএ বা আরএনএ। হয়তো ডিএনএ থাকবে নতুবা আরএনএ থাকবে, ঠিক আছে, যে কোনো একটা থাকবে, দুইটা থাকবে না। তাহলে এই ভাইরাসটা কিন্তু কোনো কোষ না, ঠিক আছে। ভাইরাসকে তুমি জীব বলতে পারবে না। কেন ভাইরাসকে জীব কেন বলতে পারবে না? কেন ভাইরাসের দেহে কোষ থাকে না। কোষের মধ্যে আমরা কি জানি? প্লাজমা মেমব্রেন থাকে, নিউক্লিয়াস থাকে, অনেকগুলা কোষীয় অঙ্গাণু থাকে, কিন্তু ভাইরাসের মধ্যে এগুলা কিছু আছে? ভাইরাস শুধুমাত্র একটা প্রোটিনের আবরণ এবং নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। তাহলে ভাইরাসকে আমরা কি বলতে পারি? ভাইরাস হচ্ছে অকোষীয়। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে অকোষীয়। ভাইরাস কি বলতো? ভাইরাস হচ্ছে অকোষীয়, ঠিক আছে। ভাইরাস হচ্ছে অকোষীয়, ঠিক আছে। এবং আমরা বলবো হচ্ছে, আচ্ছা ভাইরাস হচ্ছে অকোষীয় এবং ভাইরাসকে এখন দেখো ভাইরাস তাহলে কি বলবো আমরা? ভাইরাস কি জীব? ভাইরাস কিন্তু জীব না। তাহলে ভাইরাস জীব না হলে কি জড়? ভাইরাস জড় বস্তু না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইরাস কি? বুঝছো? ভাইরাস কি জিনিস? ভাইরাসকে বলা হয় কি? দেখো ভাইরাসকে বলা হচ্ছে, ভাইরাস কি? ভাইরাস হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে। অর্থাৎ ভাইরাস জীবও না জ্বরও না, এই জীব ও জ্বরের মধ্যবর্তী কিছু, জ্বরের মধ্যবর্তী পর্যায়। তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, তোমরা হয়তো এটা যে ভাইরাস নাম শুনে আসতেছো, ভাইরাস যে জীব না, ভাইরাস কিন্তু জ্বরও না। ভাইরাসকে বিজ্ঞানে সংজ্ঞায়িত করছে জীবও না জ্বরও না, মধ্যবর্তী পর্যায়ে। এখন ভাইরাসকে কেন জীব বলতে পারতেছে না? কি বুঝছো তোমরা? কারণ ভাইরাসের দেহে কোষ নাই। তাহলে জীব গঠন হতে হলে কমপক্ষে একটি হলেও কি থাকতে হবে? কোষ থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি ভাইরাসের গঠনের ক্ষেত্রে কোনো কোষ থাকে না। ভাইরাসের মধ্যে যেহেতু প্রোটিন আবরণ থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, সেজন্য ভাইরাসকে আমরা অকোষীয় বলি এবং ভাইরাসকে আমরা জীব বলতে পারি না। তো বিজ্ঞানী বলছে ভাইরাস কি জড় পদার্থ? তাহলে এটা জড় পদার্থ না। তাহলে বিজ্ঞানী কি বলতেছে? ভাইরাস হচ্ছে কি? ভাইরাস হচ্ছে দেখো কি? ভাইরাস হচ্ছে জীব ও জ্বরের কি পর্যায়? মধ্যবর্তী পর্যায়। তাহলে তোমরা কি এতটুকু বুঝছো? আসলে একটা জীব হতে হলে অবশ্যই কোষ লাগবে। তার মানে কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠনের একক, ঠিক আছে। তো ভাইয়া বুঝতে পারছো কিনা এতটুকু ভাইরাসের ব্যাপারটা? তোমরা কি আগে জানতা নাকি আজকে বুঝতে পারছো ভাইরাস কোনো জীব না? সেটা দেখি আমাকে জানাও তো দেখি। আচ্ছা, তোমরা যারা ক্লাস করতেছো কাইন্ডলি একটু তোমরা যারা প্রথম বর্ষে আছো তোমাদের বন্ধুদেরকে আমাদের এই গ্রুপ সম্পর্কে জানিয়ে দিবা এবং বন্ধুদেরকে বলে দিবা হচ্ছে তোমাদের পড়াশোনা কিন্তু এই গ্রুপে শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। তোমাদের সাহেল স্যার ম্যাথ নিচ্ছে, মাসুদ স্যার কেমিস্ট্রি নিচ্ছে, আমি বায়োলজি নেব, তোমাদের সাজ্জাদ স্যার আছেন উনি এখনো ক্লাস নেন নাই, উনি ম্যাথ তোমার পদার্থবিজ্ঞান নেবে, আইসিটি নেবে। তাহলে এই গ্রুপে কিন্তু তোমরা ক্রমান্বয়ে সব ক্লাসগুলো পেতে যাচ্ছ, ঠিক আছে। সো ভাইয়া তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবা, বলবা হচ্ছে এই গ্রুপের ব্যাপারে এবং তাদেরকে অ্যাড করে দিবা এই গ্রুপে, তাহলে কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ পাবা, ঠিক আছে। আচ্ছা, তো তফু বললো হচ্ছে ভাইরাস সম্পর্কে আজ জানতে পারছে, ভাইরাস যে কোনো জীব না সেটা। আচ্ছা, আচ্ছা আরও ক্লিয়ার হয়েছে, শিশির আছে। আচ্ছা, তো অনেকে বলছে বুঝতে পারছে ভাইরাস সম্পর্কে আজ জানতে। সবাইকে ধন্যবাদ, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করতেছো সেই জন্য, ঠিক আছে। তো এখন দেখো ভাইরাসের কে বলা হয়, সরি কোষকে বলা হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। এখন দেখো কাজের একক কেন বলা হয়, কোষকে কেন কাজের একক বলা হয়? দেখো আসলে আমাদের শরীরের মধ্যে যত কাজ হয় সবগুলা কিন্তু কোষ লেভেলে হয়। তাহলে আমাদের শরীরের যত কাজের একক, কোষকে আমরা কেন কাজের একক বলি? দেখো কোষ হচ্ছে কি কাজের একক। কেন কাজের একক বলি? দেখো কোষ গঠনের একক, আবার কোষকে আমরা কি বলতেছি?
কাজের এককও বলতেছি। এখন কোষকে গঠন ও কাজের একক কেন বলা হয়? দেখো, গঠনের একক কেন বলা হয় এটা আমরা বুঝলাম, কারণ জীবদেহ গঠিত হতে হলে কোষ লাগবে। কোষ ছাড়া কোনো জীব সম্ভব না, কমপক্ষে জীব হতে হলে একটা কোষ থাকা বাধ্যতামূলক। এখন কাজের একক কেন? দেখো, সব কাজ কিন্তু কোষ লেভেলে হয়। কীরকম? ধরো তুমি খাবার খাইছো, ঠিক আছে? তুমি ধরো খাবার খাইছো, আমরা যে খাবারটা খাই, ধরো যে খাবার আমরা খাই, সো এই খাবারটা কিন্তু, ধরো যে খাদ্য বা ফুড আমরা খাচ্ছি, এই খাবার কিন্তু আমাদের পাকস্থলী থেকে রক্তের মাধ্যমে আমাদের কোষের ভিতরে প্রবেশ করে। এটা ধরো আমাদের সেল, ঠিক আছে? ধরো সেলের মধ্যে তুমি ভাত খেয়েছো, ভাত থেকে কিন্তু গ্লুকোজ আছে, গ্লুকোজটা একসময় রক্ত যাবে, রক্ত থেকে এটা কোষের মধ্যে যাবে। তারপর ধরো তুমি অর্থাৎ আমাদের যে খাদ্য গ্রহণ, এটা আলটিমেটলি কোষের অভ্যন্তরে প্রবেশ করে। তুমি ধরো অক্সিজেন নিচ্ছ নিঃশ্বাসের সাথে, তুমি যে অক্সিজেনটা নিচ্ছ, এই অক্সিজেন কিন্তু ব্লাডে যাবে, ব্লাড থেকে একসময় এটা কোষের ভিতরে আসবে, কোষের ভিতরে এসে এটা গ্লুকোজের সাথে বিক্রিয়া করবে, করে কি তৈরি করবে? অ্যাটিপি বা শক্তি তৈরি করবে। তাহলে দেখো, তুমি যে তোমার সেলের মধ্যে কন্টিনিউয়াস শক্তি তৈরি হচ্ছে, যে শক্তিটা তুমি যে খাবার খাচ্ছ সবগুলা কোথায় যাচ্ছে? কোষের ভিতরে। তুমি যে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছ সেগুলো কোথায় যাচ্ছে? কোষের ভিতরে। কোষের ভিতরে শক্তি উৎপাদন হচ্ছে। এর হচ্ছে উদ্ভিদ খাদ্য উৎপাদন করে কোথায় হয়? খাদ্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের ভেতরে, তাও কোষের মধ্যে। দেখো, তোমার যাবতীয় তথ্য, ধরো আমরা সবাই এটা জানি হচ্ছে আমাদের সকল ইনফরমেশন বা তথ্য একটা জীবের কোথায় থাকে? ডিএনএর ভিতরে। ডিএনএ কোথায় থাকে? কোষের নিউক্লিয়াসে, ঠিক আছে? তুমি তোমার সকল বৈশিষ্ট্য সব কিছু ডিএনএর ভিতরে কোড করা থাকে, ঠিক আছে? ডিএনএ থেকে সকল কিছু তোমার কি হচ্ছে তৈরি, তোমার সকল কিছু প্রকাশিত হচ্ছে। এখন দেখো, তুমি ক্লাস 9-10 হয়তো পড়েছো, তোমরা দেখো কিছু কোষ আছে যারা এনজাইম তৈরি করে। মনে রাখবে, এনজাইমও তৈরি হয় থেকে, কোষ থেকে বের হয়। কিছু কোষ আছে যারা হরমোন রিলিজ করে, হরমোনও কোষ থেকে বের হয়, কোষ থেকে বের হয়। কিছু কোষ আছে, যেমন ধরো আমরা বলি পাকস্থলীতে এসসিএল তৈরি হয়, এসসিএল পাকস্থলীর কোষ থেকে বের হয়। কিছু কোষ আছে যারা রোগ প্রতিরোধ করার জন্য কিছু বিশেষ প্রোটিন তৈরি করে, রোগ জীবাণুকে মারার জন্য। ওই প্রোটিনগুলোকে অ্যান্টিবডি বলে। অ্যান্টিবডি কে তৈরি করে? অ্যান্টিবডি কোষ তৈরি করে। তাহলে দেখো, আমরা যা খাই, যা হচ্ছে, বা যত কিছু আমাদের জীবের কাজ হচ্ছে জীবের অভ্যন্তরে, সব কিছু কিন্তু আলটিমেটলি কোষ লেভেলেই হচ্ছে। কোষ থেকেই কাজগুলা তোমার কি হচ্ছে? নিয়ন্ত্রিত হচ্ছে, কোষের ভিতরেই হচ্ছে যদি চিন্তা করো। তাহলে সেজন্য যেহেতু যাবতীয় কাজ কোষের অভ্যন্তরে সংগঠিত হয়, তাহলে সেজন্য কোষকে তোমার কি বলে, তোমার কোষকে কি বলা হয়? কাজের একক বলা হয়ে থাকে। কোষকে কি বলা হয়ে থাকে? কাজের একক বলা হয়ে থাকে, ঠিক আছে? তো আশা করছি তোমরা যারা আছো তারা ব্যাপারগুলো বুঝতে পারছো। এখন দেখো, আমরা এরপর দেখো আরেকটা বিশেষ ব্যাপার সম্পর্কে জানবো, যে কোষ সংক্রান্ত একটা তত্ত্ব, যেটাকে কোষ তত্ত্ব বলা হয়। কোষ তত্ত্ব নিয়ে আমরা একটু কথা বলি। এটা অনেক সময় এমসিকিউতে আসতে পারে, এবং ক্ষয়ের প্রশ্নের মধ্যে কোষ তত্ত্ব সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তোমাদের সিকিউতে। সো আমরা এখন একটু দেখবো হচ্ছে কি নিয়ে? কোষ তত্ত্ব নিয়ে। কি নিয়ে কথা বলবো আমরা কথা বলবো হচ্ছে কোষ তত্ত্ব নিয়ে। আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে? কোষ তত্ত্ব নিয়ে, ঠিক আছে? কোষকে আমরা এটা বুঝলাম, এখন কথা বলবো হচ্ছে কোষ তত্ত্ব নিয়ে। এখন দেখো, কোষ তত্ত্ব, এই তত্ত্বটা প্রণয়ন মানে কারা প্রস্তাব করছে? ওনার মধ্যে ছিলেন, কোষ তত্ত্ব প্রস্তাবনা করছেন হচ্ছে যে বিজ্ঞানীর নাম আসবে, ওনারা ছিল কে? জ্যাকব স্লাইডেন। ওনার নাম আসবে। তারপর হচ্ছে আরেকজন নাম আছে, আরেকজনের নাম ছিল, ওনার হচ্ছে থিওডর সোয়ান। এগুলো আসবে এমসিকিউতে আসানোর সময়। কারা কোষ তত্ত্ব প্রদান করেছে? থিওডর সোয়ান, ঠিক আছে? আরেকজন বিজ্ঞানী হচ্ছে বার্চো। তো কখনো যদি আসে পরীক্ষায় কোষ তত্ত্ব খারাপ প্রস্তাব করেছেন, ওনারা কে ছিল? জ্যাকব স্লাইডেন, থিওডর সোয়ান এবং বার্চো নামক তিনজন বিজ্ঞানী। এখন কোষ তত্ত্বের যে মূল কথা ছিল, মূল কথাগুলা কি? ঠিক আছে, একদম সিম্পল কথা। কোষ তত্ত্বের মূল কথাগুলা, প্রথম কথা হচ্ছে জীব কোষ দ্বারা গঠিত। জীব কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত হবে, মানে জীব অবশ্যই কোষ দ্বারা গঠিত হবে। এটা হচ্ছে মূল কথার মধ্যে একটা। দ্বিতীয় যে কথাটা আছে সেটা হচ্ছে তোমার জীবের হচ্ছে, কোষ হচ্ছে জীবের গাঠনিক ও কার্যকরী একক, যেটা আমরা পড়ছি। কোষ হচ্ছে কি? কোষ
আচ্ছা, কোষ হচ্ছে জীবের গাঠনিক ও কার্যকরী ক্ষুদ্রতম মৌলিক একক। ক্ষুদ্রতম মৌলিক একক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওই যে আমরা কিছুক্ষণ আগে বললাম কোষ কাকে বলে, গাঠনিক এবং গঠন এবং কাজের একক, এই কথাটা হচ্ছে এটা। তারপর 3 নাম্বার একটা কথা, লাস্ট কথা, সেটা হচ্ছে জীবকোষ হচ্ছে পূর্বের কোষ থেকে সকল কোষ, বলতে পারি হচ্ছে সকল কোষ পূর্ব থেকে ছিল, অর্থাৎ পূর্বস্থিত কোষ থেকে সৃষ্টি হয়, অর্থাৎ কোষ সৃষ্টি হয় আগে ছিল এরকম একটা কোষ থেকে, কিভাবে? কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। সকল কোষ পূর্বস্থিত কোষ থেকে কি হয়? সৃষ্টি হয়। তাহলে এই সিম্পল কথাগুলা হচ্ছে কোষতত্ত্বের কি কথা? মূল কথা। এটা অনেক সময় খ এর প্রশ্নে এমসিকিউতে আসতে পারে, কারা কারা কোষতত্ত্ব প্রণয়ন করছে। অনেক সময় খ এর প্রশ্নে 2 নম্বরের জন্য এই কোষতত্ত্ব মূল কথাগুলো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। তাহলে কোষতত্ত্বের মূল কথাগুলো সিম্পল। কোষ হচ্ছে কি? জীবকোষ হচ্ছে কি থেকে তৈরি? প্রত্যেকটা জীব কোষ দ্বারা গঠিত, আর কোষ জীবের কি গাঠনিক এবং কার্যকরী ক্ষুদ্রতম মৌলিক একক, যেটা আমরা কোষের সংজ্ঞা হিসেবে বলি। এবং সকল কোষ কিভাবে সৃষ্টি হয়? পূর্বস্থিত কোষ থেকে, অর্থাৎ পূর্বে ছিল এরকম কোষ থেকে তোমার কোষের সৃষ্টি হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে কিসে? কোষতত্ত্বের মূল কথা। এবং কোষতত্ত্ব কে প্রণয়ন করেছেন? জ্যাকব স্লাইডেন, থিওডোর সোয়ান এবং বার্চো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের এই ক্লাসে তোমরা যারা ছিলা, তোমাকে রিকোয়েস্ট করব, তোমাদের যারা বন্ধুরা আছে তাদেরকে সবাইকে জানিয়ে দিবে আমাদের গ্রুপ সম্পর্কে। আগামী ক্লাসে বায়োলজি ক্লাসে তোমাদের কোষের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো আমাদের কোষতত্ত্বের যে বিজ্ঞানী, এটা ছিল জ্যাকব স্লাইডেন, থিওডোর সোয়ান, বার্চো। ঠিক আছে, ওনারা প্রস্তাবনা করেছেন। সো যারা ছিল এতক্ষণ সবাইকে ধন্যবাদ। তো আজকে আমরা যে পড়াগুলা পড়াইছি এগুলা কাইন্ডলি তোমরা একটু নোট করে তোমরা আমাদের গ্রুপে তোমরা সাবমিট করবা। তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তোমাদের পড়াশোনার প্রতি আগ্রহ আছে, এবং আমাদের শিক্ষকরা এরাও ক্লাস নিতে কি হবে? আগ্রহী হবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। এ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।